আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে অধ্যায় 11 ব্যাংকের আমানত। দ্যাট মিনস ব্যাংক ডিপোজিট যেটাকে বলা হয়, ব্যাংকের আমানত। আসলে আমানত জিনিসটা কারো সম্পত্তি গচ্ছিত রাখাটাই হচ্ছে আমানত। এটাকে ইবাদতের সমতুল্য, ইবাদতের কাজ। তো ব্যাংকিং ক্ষেত্রে আমানত হচ্ছে জনগণের ছড়ানো ছিটানো অর্থগুলি ব্যাংক নিজের কাছে গচ্ছিত রাখে, সেটা হচ্ছে ব্যাংকের আমানত। ব্যাংকিং ব্যবসায়ের মূলধন তহবিলের মূল উৎস আমানত। ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে। বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে। আমানতটাকে আরেকটু গুছিয়ে আমরা বলতে পারি কীভাবে, যে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে থাকে, সেই সংগৃহীত অর্থই হচ্ছে ব্যাংকের আমানত। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদেরকে এই অধ্যায়ে বিভিন্ন প্রকার ব্যাংকের হিসাব সম্পর্কে তোমাদের উপর তুলে ধরব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাংক হিসাব। আমরা সচরাচর যেটা প্রধান বললেই চলে, যেটা জানি সেটা হচ্ছে হিসাব এখানে তিন প্রকারের। সেটা হচ্ছে চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয় হিসাব। এছাড়াও আরও অনেক সঞ্চয় কিছু কিছু হিসাব আছে। সেই হিসাবগুলি হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম, ঋণের আমানত হিসাব, তারপর হচ্ছে রেসিডেন্ট কারেন্সি ডিপোজিট। এগুলো হচ্ছে এটা হচ্ছে এই তিনটা হচ্ছে প্রধান। আর এগুলি হচ্ছে এটার পাশাপাশি যে অন্যান্য যে ব্যাংকিং যে হিসাবগুলি আছে সেই হিসাব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা ব্যাংক হিসাবের যে প্রকার আমরা পেলাম সেটি হচ্ছে প্রধানত তিন প্রকারের। সেটা হচ্ছে চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয় হিসাব। আসলে চলতি হিসাবটা কি সেটা আমাদের জানা প্রয়োজন। চলতি হিসাব হচ্ছে যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজনে চাইবা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায়, সেটা হচ্ছে চলতি হিসাব। অর্থাৎ চলতি হিসাবের মাধ্যমে তুমি যতবার খুশি, প্রতিদিন হোক বা সপ্তাহে হোক, বিভিন্ন দিন হোক, প্রতিদিন হোক, যে কোনো সময় টাকা জমা রাখা যাবে, যত খুশি তখন, যত খুশি তত, এবং উত্তোলনের বেলাও ঠিক যখন প্রয়োজন তখনই চাইবা মাত্র তুমি টাকা ফেরত পাবে বা উঠাতে পারবে, সেটা হচ্ছে চলতি হিসাব। তবে চলতি হিসাবের একটা সুবিধাজনক অবস্থান হচ্ছে, চলতি হিসাব একটা ব্যবসায়ীর জন্য সবচেয়ে সুবিধাজনক। কারণ ব্যবসায়ীদের টাকা যখন তখন প্রয়োজন হয়, যখন তখন তারা উত্তোলন করতে পারে। কিন্তু চলতি হিসাবের মধ্যে তোমার যে সুদটা, সেই সুদটা প্রদান করা হয়। তো যাই হোক, চলতি হিসাব নির্ধারিত হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলা হয় সেটা। তার পরবর্তী পর্যায়ে আমরা আসি স্থায়ী হিসাব, যেটা ফিক্সড অ্যাকাউন্টস। প্রিয় শিক্ষার্থী, একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। একটি নির্দিষ্ট সময় বা মেয়াদ, তার নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। সেই মেয়াদগুলি কেমন হতে পারে? সেই মেয়াদগুলি হতে পারে 1 মাস, 3 মাস, 6 মাস,
তারপরে 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি এই মেয়াদের জন্য টাকা জমা রাখা। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। তবে মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারবে না। যদি সে উত্তোলন করে তাহলে সে সুদ পাবে, অর্থাৎ ব্যক্তি সে যতটুকু মুনাফা পাওয়ার কথা সেই মুনাফাটা পাবে না। তবে এই ফিক্সড অ্যাকাউন্টে অর্থাৎ স্থায়ী হিসাবে মধ্যে টাকা রাখলে এককালীন যে টাকা পাওয়া যাবে সেটা ভালো সুদ পাওয়া যাবে, অর্থাৎ একটু বেশি পরিমাণ সুদ দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় হিসাব, যেটাকে সেভিংস অ্যাকাউন্ট বলা হয়। সেভিংস অ্যাকাউন্টটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, সকল মানুষের জন্য, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, দিনমজুর, তারপরে রিক্সা চালক সবাই সঞ্চয় করতে পারে। যে সঞ্চয়ের টাকাটা সারাদিন সে বাসায় নিয়ে জমা রাখে, সেই সঞ্চয়ের টাকাটা যদি সে ব্যাংকে জমা রাখে তাহলে আর সবচেয়ে বেস্ট হয়, না ঝুঁকিমুক্ত হয়। কারণ বাসায় যদি টাকা জমা রাখে সেক্ষেত্রে চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্তু ব্যাংকে যদি টাকাটা জমা রাখে তাহলে অবশ্যই এগুলির সম্ভাবনা খুবই কম, এটা সম্ভাবনা নেই। তো যাই হোক, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, কিন্তু সপ্তাহে 2 বার বা ওই নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করতে হবে। অর্থাৎ ধরে নেই সপ্তাহে 2 বার, এর বেশি টাকা উঠানো যাবে, সেটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় একটু কম, স্বল্প হারে সুদ দেওয়া হয়। সঞ্চয় হিসাব, আচ্ছা। তারপরে সাধারণত অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয় এই সঞ্চয় হিসাবের মধ্যে তারা টাকা জমা রাখে। এই হিসাবে ব্যাংক স্বল্প হারে তাদেরকে সুদ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে প্রধান তিনটি হিসাব সম্পর্কে আলোচনা করলাম। চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয় হিসাব। তিনটা বিরকম একটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে চলতি হিসাব যখন খুশি তখন জমা রাখা যায়, আবার যখন খুশি তখন টাকা উত্তোলনও করা যায়। তো সেক্ষেত্রে একটা ব্যবসায়ীর জন্য সবচেয়ে উপযুক্ত এটা কি, ইন্টারেস্ট দেওয়া হবে না, নো ইন্টারেস্ট, অর্থাৎ সুদ দেওয়া হবে। আর স্থায়ী হিসাব সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যেটা মেয়াদান্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদের আগে টাকা উঠানো যাবে না, এবং নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখা, সেটা হচ্ছে কি ফিক্সড অ্যাকাউন্ট, হ্যাঁ, বা স্থায়ী হিসাব। এটা মেয়াদ হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, তারপর দেখা গেছে 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি মেয়াদ হতে। তবে এটা মেয়াদ পূর্তির আগে যদি কেউ উত্তোলন করে তবে সেই ক্ষেত্রে সে কোনো সুদ পাবে না। আর মেয়াদ পূর্তির আগে এটা উত্তোলন করা যায় না। যদি প্রয়োজনে সে উত্তোলন করে, বিশেষ প্রয়োজনে, তবে সে সুদ পাবে না। তার মূল টাকাকে তার উত্তোলন করতে হবে। অপরদিকে সঞ্চয় হিসাব সম্পর্কে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেটা নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্ন পর্যায়ে যারা শ্রমিক আছে তাদের যে আয়টা আছে তারা কী করে এই সেভিংস অ্যাকাউন্টসে জমা রাখে, এবং আস্তে আস্তে তারা একটা নির্দিষ্ট সময় উত্তোলন করে এককালীন কিছু টাকা পেয়ে যায়, যা তাদের ভাগ্যের উন্নয়নে সহায়তা। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আরও আমাদের এছাড়াও আরও কতগুলি হিসাব আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই হিসাবগুলিকে আমরা একটু আলোচনা করতেছি, তোমরা আমাদের সাথেই থাকো। তো এই পর্যায়ে আমাদের যে হিসাব আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব। স্কুল সঞ্চয় হিসাব হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির উদ্দেশ্যে এ জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চিত টাকা এই হিসাবে জমা রাখে। অপরদিকে বীমা সঞ্চয় হিসাব, এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমার সুবিধা পাওয়া যায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আবাদকারীদের উক্ত হিসাবে জমা রাখা হয়।
আর উক্ত জমা টাকা উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কের বীমা করা হয় এবং গ্রাহক উক্ত বীমার সুবিধা ভোগ করে থাকে। অপরদিকে আমরা পাচ্ছি বৈদেশিক মুনাফা সঞ্চয় হিসাব। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ জাতীয় হিসাব খুলে থাকে। এ জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রা লেনদেনকারী যে প্রতিষ্ঠান আছে লেনদেন হয়ে থাকে, শুধু এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা লেনদেনগুলি হয়ে থাকে। সেক্ষেত্রে এটা হচ্ছে এর জন্য উপযুক্ত স্থান এই সঞ্চয় হিসাব। আর ডিপোজিট পেনশন স্কিম, এই হিসাবের মাধ্যমে প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় এবং এভাবে দীর্ঘ মেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত পায়। প্রতি মাসে 100, 200, 500 বা 1000, 2000, 5000, 10000 এমনকি যে যত টাকা জমা দিতে পারে সেটা মাসিক ভিত্তিতে সে জমা দিবে এবং নির্দিষ্ট সময় পর সে এই টাকাটা তার সুদসহ এককালীন পেয়ে যাবে। বাট যদি কেউ তার নির্দিষ্ট সময় পর্যন্ত জমা না দিয়ে বিশেষ প্রয়োজনে তাগিদে মাঝামাঝি সময় বা অন্য যে কোনো সময় উত্তোলন করতে চায়, সেক্ষেত্রে সুদের হার কম পাবে এবং তার মূল টাকাটাকে তাকে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের ডিপোজিট পেনশন স্কিম। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি হিসাব আছে, সেটা হচ্ছে ঋণের আমানতি হিসাব। যে কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থ ঋণ প্রদান না করে গ্রাহকদেরকে তার হিসাবে টাকা স্থানান্তর করে থাকে। ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিদায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণের একটা আমানত সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে আমাদের সর্বশেষ যে ব্যাংকের কথা এখানে বলা হচ্ছে, ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে রেসিডেন্ট ফরেন ডিপোজিট। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা অ্যাট লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সেই পয়েন্টটা হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট সম্পর্কে আমরা আলোচনা করছি। রেসিডেন্ট ফরেন কারেন্সি হচ্ছে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, যারা বাইরে থাকেন এবং প্রবাস থেকে যাদের শ্রমের বিনিময়ে এদেশে অর্থ আসে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য এই সুযোগটা। অর্থাৎ বিদেশ থেকে টাকা প্রেরণের একটা নির্দিষ্ট কোঠা থাকে, সেই কোঠা যখন তাদের ওভার হয়ে যায় তখন তারা ওই কোঠায় আর প্রেরণ করতে পারেন না। সেক্ষেত্রে বিদেশি ভাই যারা আছেন, যারা প্রবাসী ভাই আছেন বা প্রবাসী যারা কাজ করেন, যারা প্রবাসী অর্থ প্রেরণ করতে চান, তারা এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের মাধ্যমে এই হিসাবের মাধ্যমে তারা অর্থ প্রেরণ করতে পারেন, যত খুশি, সমস্যা নেই। আর অপরদিকে দেশে আমদানি রপ্তানির বেলায় এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের এই পর্যায়ে তোমাদেরকে আমরা আরেকটি পয়েন্ট দেখাবো, সেটা হচ্ছে কিভাবে একটা ব্যাংকের হিসাব করতে পারি আমরা। সেই হিসাব করার পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো এবং হিসাব বন্ধ করার পদ্ধতিটাও তোমাদেরকে দেখাবো। তবে তোমাদের মেইন বইতে কিছু চিত্র আছে, যেটা 11.2 এই চিত্রটা তোমরা দেখবে। এরকম একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা তোমাদেরকে ব্যাংকে গেলে হিসাব খোলার জন্য কী করতে হয়,
যে ব্যাংকের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলি আনুষ্ঠানিকতা পালন করতে হয়, সেগুলি ফিল আপ করতে হয়। তো প্রধানত যে কাজগুলো তোমার অবশ্যই করতে হবে সেগুলো আমি তোমাকে দেখাবো, যে একটা হিসাব খোলার জন্য তোমার কী কী প্রয়োজন হয়, কী কী তথ্য লাগে, আর আর হিসাব বন্ধ করার জন্য কী কী তথ্য লাগে। এই পর্যায়ে তোমরা আমার সাথেই থেকো। শিক্ষার্থী, এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তোমাদেরকে দেখাতে চেয়েছি যে হিসাব খোলার পদ্ধতি, অর্থাৎ হিসাব খোলার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলি লাগে, যে তথ্যগুলি লাগে সেই তথ্যগুলি আমি এখানে দিয়েছি। তোমরা দেখো গ্রাহকের নাম অবশ্যই তোমার দিতে হবে, আয়ের উৎস, জাতীয় পরিচয়পত্র, কি সাইজের ফটো, অর্থাৎ পাসপোর্ট সাইজ যে তোমার আছে পাসপোর্ট, সেই পাসপোর্টের ফটো, সেই পাসপোর্টের ফটো দিতে পারো, অথবা জাতীয় পরিচয়পত্র ফটো দিতে পারো। তারপর গ্রাহকের পেশা, গ্রাহকের ছবি এবং অ্যাটলিস্ট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্রাহকের অনুপস্থিতিতে বা উপস্থিত থাকা সত্ত্বেও একটা নমিনি লাগে, সেই নমিনির স্বাক্ষর বা স্বাক্ষর সহ ছবিটা আমাদেরকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আরও বিভিন্ন তথ্য আছে, যেটা আমানতের পরিমাণ, তুমি কত টাকা আমানত রাখতে চাচ্ছ ফার্স্ট চান্সে সেটা, বা কীভাবে তুমি রাখবে সেটা, তারপর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থলের ঠিকানা, আমি যে পেশায় বা তুমি যে পেশায় থাকো সেই পেশা, তোমার কাজের যেখানে কাজ করো, যদি ব্যবসা করো বা কর্ম করো সেই কর্মস্থলের ঠিকানা, তারপরে ফোন নাম্বার ইত্যাদি। এই তথ্যগুলি প্রাথমিক পর্যায়ে অবশ্যই তোমাদের সংরক্ষণ রাখতে হবে একটা ব্যাংক হিসাব করা। এই পর্যায়ে আমরা তোমাদেরকে আবার দেখাবো কিভাবে একটা ব্যাংক হিসাব বন্ধ করা যায়। সেই হিসাবটা আমরা এই আগে তোমাদেরকে দেখলাম যে কীভাবে ব্যাংকে হিসাব খোলা হয়, আর এই পর্যায়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একজন গ্রাহকের ব্যাংকের হিসাব বন্ধ করা যায়। সেই বন্ধ করার পদ্ধতি আমরা ইতিমধ্যে তোমাদের দেখাচ্ছি। দুটি পদ্ধতির মাধ্যমে হিসাব বন্ধ করা যায়। হচ্ছে হিসাব বন্ধ করার অনুরোধপত্র লাগে, সেই অনুরোধপত্র, তবে যদি সেটা একটা কোম্পানি হয় সেক্ষেত্রে তোমার ওই কোম্পানির অনুমোদিত সভার অনুরোধপত্র, ওই কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত সভার অনুরোধপত্র প্রয়োজন হবে। আর অপরদিকে আরেকটি হচ্ছে এই ব্যাংক থেকে যে ব্যবহারের জন্য চেকবুক, পাসবুক, জমা বই, তারপরে ভাউচার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা দেওয়া হয়েছে সেগুলো অব্যবহৃত, যতটুকু ব্যবহার করা হয় না সেই চেক, ব্যাংক চেক, পাসবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেগুলোকে ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব বন্ধ যাবে বা বন্ধ করবে। এই শিক্ষার্থী, আজ আমরা তোমাদেরকে এই পর্যায়ে এই পাঠের মধ্যে যে আলোচনাগুলি করলাম সেগুলো তোমরা নোট করে রাখবে। তো আমরা তোমাদেরকে ক্লাসে এই ব্যাংকের আহ্বান, ব্যাংক ডিপোজিট সম্পর্কে আলোচনা করলাম। আর ব্যাংক ডিপোজিটে ব্যাংকের বিভিন্ন রকম হিসাব সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রধানত 3 প্রকার, তারপরে আনুষ্ঠানিক যে আরও হিসাব আছে সেই হিসাবগুলি সম্পর্কে দেখালাম। এমনকি আলোচনা করলাম যে কীভাবে আমরা ব্যাংক হিসাব করতে পারি, আবার কীভাবে আমরা ব্যাংক হিসাবটি বন্ধ করতে পারি। যে শিক্ষার্থী, তোমরা বসে যে টপিকগুলি আমরা আলোচনা করেছি সেগুলো নোট আকারে তোমাদের বাসায় পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।